আমি বলেছি যে যারা এত বড় বড় কথা বলছে তাদের নামে এত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার বিরুদ্ধে কোনো কেস নেই কেন? যার নামে কেস নেই, চোর ডাকাত বলে যদি কেউ প্রমাণ করেন তার সঙ্গে গিয়ে যদি আমি বসি তাহলে আমি খারাপ হয়ে গেলাম। দিল্লিতে বিজেপি শিবিরের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরে বেরোতেই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চুরির কেস নেই বলে পাশে দাঁড়ালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার স্পষ্ট জবাব, যার নামে কেস নেই, চোর ডাকাত বলে যদি কেউ প্রমাণ করতে না পারেন তার সঙ্গে গিয়ে যদি আমি বসি তাহলে আমি খারাপ হয়ে গেলাম। যেখানে বিজেপির সমস্ত নেতাদের প্রায় বলতে শোনা যায় যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো চোর, দুর্নীতিগ্রস্ত, বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো তার যে নিশানা, সেই নিশানার প্রথমেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখেন। সেখানে কিনা দিলীপ ঘোষ সেই দলেরই নেতা হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাম না করে বলছেন মুখ্যমন্ত্রীর নামে কোনো চুরির কেস নেই। কত বড় বার্তা এ থেকেই কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এক ঝলকে আপনাদের শোনাবো দিলীপ ঘোষের সেই বক্তব্য। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে দেওয়ার পর দল অস্বস্তিতে পড়েছিল, এটা তো আমি তো সবার প্রশংসা করি। দেখেছেন কারোর বিরুদ্ধে বিনা কারণে কিছু বলতে আমাকে, কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন? প্রশংসা এই জন্য করেছি, প্রশংসা করিনি। আমি বলেছি যে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম। না দীপদা, দীঘায় যাওয়াতে একটু পার্টি কর্মীরা অস্বস্তিতে ছিলেন, যেটাকে বয়কট কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে ছিল। সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন, এই জন্যই অনেকে কষ্ট পেয়েছে। আপনাকে মঙ্গলবার নতুন দায়িত্বপ্রাপ্ত বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন দিলীপবাবু। দুজনের দু দফায় কথা হয়, মাঝে শ্রমিক বেরিয়ে জানান দিলীপ ঘোষ দলেই থাকছেন, নতুন পুরনো ভেদাভেদ করা হবে না। দিলীপ ঘোষ যখন নিজের দলের নেতাদের কাছে ব্রাত্য ছিলেন, ঠিক সেই সময় দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানিয়ে দিলীপ ঘোষকে কাছে টেনে নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমোও তিনি। সেই সময় সেখানে সস্ত্রীক উপস্থিত ছিলেন দিলীপবাবু। সেখানে মমতা ব্যানার্জির সঙ্গে দূরত্ব সরিয়ে পাশে বসে গল্প করতে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। তারপরই বিজেপির নেতাকর্মীরা তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এইসব দেখে বারবার দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমে যখনই মুখোমুখি হয়েছেন তখনই তিনি দলের শীর্ষ নেতাদের নাম না করে তার মান অভিমানের কথা তুলে ধরেছিলেন। যেরকম দিল্লিতেও বললেন যে কিছু লোকের অস্বস্তি হয়েছিল, সেই সঙ্গে মমতা ব্যানার্জির সুখ্যাতিও করেছিলেন দিলীপ ঘোষ। নয়াদিল্লিতে বিজেপির হেডকোয়ার্টারে মিটিং সেরে বেরিয়ে বেশ কিছু মিটিং তিনি সারেন, সেখানে বেশ কিছু কথা বলেন এবং একই সঙ্গে দিল্লিতে কেন্দ্রীয় নেতা আরএসএস পন্থী শিবপ্রকাশের বাড়িতেও যান সস্ত্রীক, সেখানে গিয়ে তার সঙ্গেও কথা বলেন। দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আমি সবার প্রশংসা করি, আমি বিনা কারণে কাউকে কিছু বলি না, কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করব না কেন? তবে প্রশংসা করিনি, আমি বলেছি যে যারা এত বড় বড় কথা বলছে তাদের নামে এত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার বিরুদ্ধে কোনো কেস নেই কেন? যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ যদি প্রমাণ করতে না পারেন তাহলে তার সঙ্গে যদি আমি গিয়ে বসি তাহলে আমি খারাপ হয়ে গেলাম। দীঘায় যাওয়া নিয়ে কিছু লোক অস্বস্তিতে ছিল, সমস্যাটা হচ্ছে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন, এই জন্য অনেকে কষ্ট পেয়েছেন। তো কি বলেছেন দিলীপ বাবু শোনাবো আরেকবার। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে দেওয়ার পর দল অস্বস্তিতে পড়েছিল, এটা তো আমি তো সবার প্রশংসা করি। দেখেছেন কারোর বিরুদ্ধে বিনা কারণে কিছু বলতে আমাকে, কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন? প্রশংসা এই জন্য করেছি, প্রশংসা করিনি। আমি বলেছি যে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম। না দীপদা, দীঘায় যাওয়াতে একটু পার্টি কর্মীরা অস্বস্তিতে ছিলেন, যেটাকে বয়কট কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে ছিল। সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন, এই জন্যই অনেকে কষ্ট পেয়েছে। আপনাকে এরপরই দিলীপ ঘোষ দলের প্রসঙ্গে তার ভিতরে জমে থাকা ক্ষোভের কথাও সংবাদ মাধ্যমের সামনে বলে ফেলেন। তিনি বলেন, পার্টি আমাকে দায়িত্ব দেয়নি, সেটা 1 বছর হলো, সামনে বিধানসভা ভোট আসছে, পার্টি যদি কোনো দায়িত্ব দেয় করব। তৃণমূলে যাওয়া প্রসঙ্গে তিনি সাফ জানান, যারা জল্পনা করার তারা করবে, আর যারা কাজ করার করবে, তবে জল্পনা চলতে থাকবে। 21 তারিখের পর ফের নতুন জল্পনা আসবে। কি বলেছেন দিলীপ ঘোষ শুনুন। দেখা যাবে সক্রিয় মানে প্রত্যেকদিন টিভিতে লোকে দেখেছে আমাকে, সক্রিয় আমি আছি,
পার্টির সাংগঠনিক কাজে হয়তো সক্রিয় নেই, আমি আমার জীবনে বিভিন্ন কাজে সক্রিয় থাকি। পার্টি আমাকে কোনো দায়িত্ব দেয়নি, সেটা 1 বছর হলো। এমপির আগে পর্যন্ত, হ্যাঁ, তো 24 পর্যন্ত আমি কেন্দ্রীয় সহসভাপতি ছিলাম। তারপর নির্বাচন হলো, আবার বাংলায় নির্বাচন আসছে, সেই জন্য পার্টি যদি মনে করে আমাকে যা দায়িত্ব আমি সেটা করবো। এখন দেখা যাক পার্টি আমাকে কীভাবে চায়। আমি বিধানসভায় ক্যান্ডিডেট আগে হয়েছি, লোকসভায়ও হয়েছি। পার্টির প্রয়োজনে যা দরকার সেটা করবো। বাংলায় কি আপনার পার্টি আবার জোটবদ্ধভাবে চলবে নাকি? জোটবদ্ধ আছি, জোটবদ্ধ নাই এটা যে বলছে তারা বিজেপি সম্বন্ধে ধারণা নেই। না, একবারই তো ওনার সঙ্গে দেখা করলাম। উনি বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে, উনি সভাপতি, উনি যেটা ঠিক করবেন সেটা সবাই মেনে নেবে। উনি তো বলছেন যে সবাইকে একসঙ্গে মিলে কাজ করতে হবে, বলে দিয়েছেন। সেই হিসাবে অনেকে উৎসাহিত হয়েছে পুরনো কর্মীরা। আপনি দেখলেন কালকে সবাই এসেছিল, ওখানে ব্যাপক উৎসাহ ছিল। সেই উৎসাহটা আমরা ফিরিয়ে আনতে চাইছি। জল্পনা যারা করার করবে, কাজ যারা করার তারা কাজ করবে। হ্যাঁ, এখনো চলবে, জল্পনা চলতেই থাকবে। এটা পার হয়ে 21 তারিখ আবার নতুন জল্পনা আসবে, আর নতুন এগুলো যারা জল্পনা করবে, যারা কাজ করে তারা কাজ করবে। অন্য কোনো মিটিং আছে? আপনি কি বিজেপিতেই আছেন এবং থাকবেন? সন্দেহ আছে নাকি? আমি বলছি আরো কোনো মিটিং আছে দিদা? কথাবার্তা বলছি, 2-1 জনের সঙ্গে আরো দেখা করার ইচ্ছা আছে। যারা যারা টাইম দেবেন বা যারা এখানে আছেন তার সঙ্গে এমনি দেখা করে নেবো। কতদিনের দিল্লি প্রবাস আছে আপনার? টিকিট না করেই এসেছি, এই জন্য 2-1 দিন তো আছি। ওই টিকিটটা কি এনশিওর করছেন দিদা? বিধানসভার টিকিটটা কি এনশিওর করছেন না টিকিট করে দিয়ে এলেন দিল্লিতে? ইলেকশন আসুক, পার্টি ঠিক করবে কে লড়বে। মেদিনীপুরেই লড়বেন? দেখুন, আমার নিজের জায়গা খড়গপুর, তো যদি লড়তে ওখানেই লড়বো, পার্টি সেটা ঠিক করবে। পার্টির লোকসভা আমাকে বললো যাও বর্ধমান, তো আমি বর্ধমানে গেলাম। তো লাভ ক্ষতি কী হয়েছে সবাই জানে। ক্ষতি হয়েছে তো, সেটা পার্টির ভাবা উচিত। দিলীপ ঘোষ আরও বলেন, পার্টির মিটিংয়ে আমাকে চেয়ারই দেওয়া হতো না, আমি তো কাজ করেছি, পার্টি ছেড়ে চলে যাইনি। তার মনে যে ক্ষোভগুলো ছিল সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে দিলীপ ঘোষের। এবং এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য নতুন বিজেপি প্রেসিডেন্ট, বঙ্গ বিজেপি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে দিলীপ ঘোষের একটা বলা যেতে পারে তাকে নিয়ে কিন্তু আবারও বঙ্গ রাজনীতির বিভিন্ন চর্চা শুরু হয়েছে। বঙ্গ রাজনীতিতে তাকে কিভাবে দেখা যেতে পারে সেই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। শ্রমিক ভট্টাচার্য যেটা প্রথম কাজ করেছেন সেটা হচ্ছে গিয়ে দিলীপ ঘোষকে কনফিডেন্সে নেওয়া। দিলীপ ঘোষ সাম্প্রতিক সময়ে যে কথাগুলো বলেছেন তাতে করে জল্পনা তৈরি হচ্ছিল। 21শে জুলাইয়ের মঞ্চ, সেই 21শে জুলাইয়ের মঞ্চে দিলীপ ঘোষকে দেখা যাবে কিনা সেই প্রসঙ্গে যখন আলোচনা হয় বা সেই প্রসঙ্গে যখন কথা হয়, তিনি তখন বলেছিলেন যে কোনো না কোনো মঞ্চে তো তিনি থাকবেনই। তো এরপরই সংবাদ মাধ্যমে আরও জল্পনা ছড়ায়, তাহলে কি 21শে জুলাই দিলীপ ঘোষ জয়েন করতে চলেছেন তৃণমূল কংগ্রেসে? যদিও এ বিষয়ে কিন্তু দিলীপ ঘোষ স্পষ্ট করে দিয়েছেন, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তার সাক্ষাতের পর পুরোপুরি স্পষ্ট যে তিনি বিজেপিতেই আছেন। দিল্লিতে যখন তাকে প্রশ্ন করা হয় যে তিনি বিজেপিতে থাকবেন কিনা নাকি, তখন তিনি বলেন যে এ বিষয়ে কোনো সন্দেহ আছে। কিন্তু তিনি এটাও স্পষ্ট করেছেন যে তাকে 1 বছর ধরে কোনো রকমভাবে কিন্তু কাজে লাগানো হয়নি। তো এ বিষয়ে দিলীপ ঘোষ আরও কি বলেছেন আপনাদের শোনাই। আপনাকে লোকসভায় আসন বদল করা, শ্রমিক ভট্টাচার্যের সংবর্ধনা অনুষ্ঠানে না ডাকা, এই যে ক্ষোভগুলো আপনার মধ্যে ছিল সেগুলো এখন প্রশমিত হচ্ছে? এর আগে থেকে আরও অনেক ঘটনা আছে। আপনি সেগুলো জানালেন আজকে? পার্টির মিটিং আমাকে চেয়ারই দেওয়া হতো না, আমি তো কাজ করেছি, আমি পার্টি ছেড়ে চলে যাইনি। যারা আমাকে পার্টি ছাড়াতে চেয়েছিল অনেকজন, তারা খুব চেষ্টা করেছিল। দিলীপ ঘোষ ছাড়বে কোনো বলেনি। যে পার্টি দাঁড় করেছে পার্টি ছাড়বে কেন? পার্টি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন লড়বে। যারা অন্য পার্টি থেকে এসছে তারাই বলেছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।